নমস্কার। আমাদের বাইক ট্রিপের সপ্তম দিনে আমরা ঝোলুং রিভার ক্যাম্প ছেড়ে রওনা দিলাম বহরমপুরের দিকে। মানে বুঝতেই পাচ্ছেন, আমাদের বাইক ট্রিপের প্রায় শেষ দিনে এসেই আমরা উপস্থিত হয়েছি। মানে এখান থেকে আমরা ডিরেক্ট বহরমপুরে গিয়ে রাতে স্টে করে আবার পরের দিন সকালে বাড়ির দিকে রওনা দেব। আমাদের প্ল্যান ছিল ডুয়ার্স অঞ্চলের এই ঝালংই হবে আমাদের বাইক ট্রিপের শেষ গন্তব্যস্থল। কিন্তু যেতে যেতে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করে নিলাম। মানে আমরা রাতে বহরমপুরে স্টে করব ঠিকই, কিন্তু পরের দিন সকালবেলা উঠে বাড়ি ফেরার আগে বহরমপুরের ফেমাস ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের কিছু অংশ ঘুরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তবে যাওয়ার পথে আমাদের ডুয়ার্স অঞ্চলের আরও একটা ভিউ পয়েন্ট গৈরিবাস ভিউ পয়েন্ট হয়ে গেলাম। এখান থেকে দূরের দিগন্তে ভুটানের পাহাড়গুলো দেখা যায় এবং এখান থেকে নিচ দিয়ে বয়ে চলা জলঢাকা নদীর এক অপূর্ব প্যানোরামিক দৃশ্য লক্ষ্য করা যায়। এখানকারই একটা রেস্তোরাঁ থেকে আমরা চা কফি খেয়ে একটু ফটো ভিডিও শ্যুট করে আবার রওনা দিলাম। যাওয়ার পথে চোখে পড়ল এই রাবার গাছগুলো, তাই দাঁড়িয়ে একটু ক্যামেরাবন্দি করলাম। ডুয়ার্স অঞ্চলের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখা মিলল ময়ূরের। ডুয়ার্সের রাস্তায় বা জঙ্গলের ধারে ময়ূর দেখতে পাওয়া খুবই একটা সাধারণ ব্যাপার। অনেক সময় সকালের দিকে যেহেতু রাস্তা ফাঁকা থাকে, তাই বন্য ময়ূরগুলো খাবারের খোঁজে এবং রোদ পোহাতে রাস্তার ধারে চলে আসে। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়ে দুভাবে বহরমপুরে যাওয়া যায়। একটি রাস্তা শিলিগুড়ি হয়ে, আরেকটি রাস্তা গাজলডোবা হয়ে। আমরা মালবাজার, ওথলাবাড়ি, গাজলডোবা হয়ে তিস্তা ব্যারেজ ক্রস করে NH-34-এ উঠে বহরমপুরে পৌঁছেছিলাম। বহরমপুরে আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না। আমাদের হোটেল খুঁজতে খুঁজতে প্রায় রাত 10টা বেজে গেল। অবশেষে আমরা এই হোটেল সাগনিকে আমরা আজকের রাতটা স্টে করলাম। এই হোটেলের সঙ্গেই রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্ট থেকে আমরা রাতের খাবার অর্ডার করে নিলাম। আর একটা কথা না বললেই নয়, এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট কিন্তু ছিল অসাধারণ। আমাদের প্ল্যান অনুযায়ী সকাল হতেই আমরা লাগেজ গুছিয়ে হোটেলে রেখে চলে গেলাম মুর্শিদাবাদের প্রথম স্পট জাহানকোষা কামান দেখতে। এটি ছিল একটি ঐতিহাসিক এবং বিশাল দূরপাল্লার কামান। তারপরেই আমরা চলে এলাম কাটরা মসজিদে, যেটি নবাব মুর্শিদ কুলি খাঁ নির্মাণ করান। তিনি তার জীবনের শেষ ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন যে যেন এই মসজিদে সিঁড়ির নিচেই তাকে সমাহিত করা হয়, যাতে মসজিদে প্রবেশকারী পুণ্যার্থীদের পায়ের ধুলো নিয়মিত তার কবরে পড়ে এবং তার থেকে সে যেন পাপমুক্ত হয়। এটাই হলো মসজিদের প্রবেশদ্বারে সিঁড়ির নিচে তৈরি করা নবাব মুর্শিদ কুলি খাঁর সেই কবর। এখন আমরা এসে পৌঁছালাম কাঠগোলা প্রাসাদ, যেটি কাঠগোলা বাগানবাড়ি নামেও পরিচিত। এটি 1873 সালে মারোয়ারি জৈন ব্যবসায়ী ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার প্রায় 250 বিঘা জমির উপর এটি গড়ে তোলে। এটি একটি 4তলা রাজপ্রাসাদ। বর্তমানে যেটি এখন মিউজিয়াম, যেখানে বেলজিয়াম কাচের আয়না, মূল্যবান ঝাড়বাতি, রাজকীয় আসবাবপত্র এবং বিভিন্ন ঐতিহাসিক অস্ত্রশস্ত্র সংরক্ষিত রয়েছে। একটি সুন্দর শ্বেতপাথরের জৈন মন্দিরও রয়েছে, আর রয়েছে ছোট্ট একটা চিড়িয়াখানা। এখন আমরা মুর্শিদাবাদের আরও একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠ ছিলেন তৎকালীন সময়ে বাংলার শ্রেষ্ঠ ধনী। বর্তমানে এই বাড়িটিকে একটি সুন্দর মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। মিউজিয়ামটিতে তৎকালীন সময়ের বিরল প্রাচীন মুদ্রা, রাজকীয় পোশাক, সোনা রূপার বাসনপত্র এবং বহু মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত আছে। এছাড়াও রয়েছে এখানে একটা গোপন সুড়ঙ্গ। তারপরেই এসে পৌঁছালাম নবাব মির্জাফরের সমাধিস্থলে। এখানে নবাব মির্জাফর ছাড়াও তাদের পারিবারিক সদস্যদের কবরস্থান রয়েছে।
সব মিলিয়ে এখানে 1100টি কবর রয়েছে। এটি হলো মুর্শিদাবাদেই অবস্থিত ভারত তথা সমগ্র বাংলার বৃহত্তম ইমামবাড়া। এটি ভাগীরথী নদীর তীরে হাজারদুয়ারির বিপরীতেই ঠিক অবস্থিত। এখানে সাধারণত ঢোকার অনুমতি দেওয়া হয় না, তবে প্রতি বছর মহরম উৎসবের সময় এটি জনসাধারণের জন্য খোলা থাকে। আর এটি হলো আমাদের সবার পরিচিত হাজারদুয়ারি, যেখানে মোট দরজার সংখ্যা 1000টি, যার মধ্যে 900টি আসল দরজা আর 100টি নকল দরজা। শত্রুদের বিভ্রান্ত করতে এবং প্রাসাদে লুকিয়ে থাকা কোনো অপরাধীকে সহজে বন্দী করতে এই নকল দরজাগুলো বানানো হয়। মুর্শিদাবাদে অনেক ঘোরার জায়গা রয়েছে, কিন্তু আমাদের হাতে সময় কম। যেহেতু অনেকটা দূর জার্নি করে আমাদের কলকাতায় ফিরতে হবে, তাই আর দেরি না করে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের কলকাতার উদ্দেশ্যে। 125 সিসির বাইক জার্নির এক বিশাল রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে এবং কিছুটা বাড়ি ফেরার এক্সাইটমেন্টের সঙ্গে আমরা রওনা দিলাম কলকাতার দিকে। চলুন তাহলে আমাদের এই কলকাতা টু সিকিম সিরিজের ভিডিও এখানেই শেষ করলাম। অবশ্যই জানাবেন আমাদের এই পুরো জার্নি কেমন লাগলো।